এডুকেশন উইথ এআই এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হলো দিগ্বিজয়ের রূপকথা। এই দিগ্বিজয়ের রূপকথাটি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো মূল কবিতায় আসার আগে আমরা একটু কবি পরিচিতি জেনে নেব। কবি হচ্ছেন নবনীতা দেবসেন। তার জন্ম হচ্ছে 13ই জানুয়ারি 1938 সালে এবং মৃত্যু হয়েছে 7ই নভেম্বর 2019 সালে 81 বছর বয়সে। তিনি একজন কবির পাশাপাশি শিক্ষাবিদ এবং উপন্যাসিক, শিশু সাহিত্যিকও ছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কারও ছিল, যেমন তিনি 2000 সালে পদ্মশ্রী পেয়েছেন, 1999 সালে আবার সাহিত্য একাডেমি পুরস্কারটা ছিল। কমল কুমার জাতীয় পুরস্কার পেয়েছেন 2004 সালে এবং 1976 প্রথম হচ্ছে উপন্যাস আমি অনুপম, এটি প্রকাশ পেয়েছিল তার। এরপর আমরা নবনীতা দেবসেন সম্পর্কে তো জানলাম। এবার তার লেখা দিগ্বিজয়ের রূপকথাটিও আমরা বিস্তারিত লাইন ধরে ধরে আলোচনা করব। তো দিগ্বিজয়ের রূপকথা, প্রথমেই যে নামটি রয়েছে দিগ্বিজয়ের রূপকথা কথাটি যে প্রথম যে ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, রূপকথা ওয়ার্ডটি শুনলেই আমাদের মাথায় প্রথমেই খেলে যায় রাজা রানী বা রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, এসবের যে গল্প, মানে উদ্ভট টাইপের যে, বা উদ্ভট বলে ভুল হবে, আজগুপি টাইপের যে সমস্ত গল্প, সেই গল্পগুলিকে নিয়েই তৈরি হয় রূপকথা। এবং দিক আমরা জানি আমাদের 10টি দিক রয়েছে। এই 10 দিককে জিতে বেড়ানো, অর্থাৎ 10 দিকের যে সমস্ত সাম্রাজ্য বা যে সমস্ত রাজারা রয়েছেন, আমরা পৌরাণিক কাহিনীতে দেখেছি যে রাজাদেরকে হারিয়ে তাদের রাজ্যগুলোকে জিতে নেওয়া হতো এবং যেই রাজা হাতেন তার রাজ্যটি বিজিত রাজা বা যে রাজা জিতে যেতেন তার রাজ্যভুক্ত হতো, অর্থাৎ এভাবেই তিনি চারিদিকে জয় করে বেড়াতেন। তো এই কথাই বলা হয়েছে যে দিক বিজয়। তো এবার এই আমাদের এই যে মূল কবিতাটি রয়েছে, এই মূল কবিতাটির যে মূল গ্রন্থ সেটির নাম হলো রক্তে আমি রাজপুত্র। তো সেখান থেকে নেওয়া হয়েছে বলেই দেখো প্রথম লাইনে বলা হচ্ছে রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ কবি নবনীতা দেবসেন বলছেন যে রক্তে তিনি রাজপুত্র, অর্থাৎ তিনি তার যে রক্ত, সেই রক্তে তিনি রাজপুত্র। আদতে তিনি একজন মেয়ে, তাই তার পক্ষে রাজপুত্র হওয়া তো সম্ভব নয়। তিনি রাজকন্যা হলে ঠিক হতো, কিন্তু পৌরাণিক যে রূপকথা, সেই রূপকথায় আমরা দেখেছি যে মানে মেয়েদেরকে বরাবরের মতোই একটু পিছনের দিকে রাখা হয়েছে, অর্থাৎ রাজকন্যা বরাবরই একটু মানে পীড়িত হয়েছেন, কিন্তু রাজকুমার তাকে উদ্ধার করতে গিয়েছেন, এরকমই রূপকথার মধ্যে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, রক্তে আমি রাজপুত্র হলেনি বা দক্ষিণী জননী, অর্থাৎ তার যে জননী বা তার যে মা, তিনি হচ্ছেন দক্ষিণী। দিগ্বিজয়ে যেতে হবে। দেখো এখানে বলছে যে দিগ্বিজয়ে তাকে যেতে হবে। দুয়োরানী দিলেন সাজি। দুয়োরানী তাকে, অর্থাৎ আমরা জানি আমাদের যে পৌরাণিক রূপকথা, সেখানে একজন ছিলেন সুরানী এবং দ্বিতীয় জন হচ্ছেন দুয়োরানী। সুরানী হচ্ছেন যিনি সবসময় সুখের মধ্যে থাকেন, রাজভবনের মধ্যে বাস করতেন, এবং দ্বিতীয় জন দুয়োরানী, ইনি হচ্ছেন দক্ষিণী একজন রানী। তো তিনি এই রক্তে যিনি রাজপুত্র, অর্থাৎ বা রাজপুত্রকেই তিনি সাজিয়ে দিচ্ছেন। তো কিভাবে সাজিয়ে দিচ্ছেন একবার দেখা যাক। কবচ কুণ্ডল নেই। আচ্ছা, এখানে কবচ কুণ্ডলের একটা প্রসঙ্গ দেওয়া হয়েছে। ধনুক, তুনির, শিরস্থান কিছুই ছিল না। আমরা একটি একটি করে আলোচনা করব। কবচ কুণ্ডল আমরা জানি, কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের একজন বিখ্যাত লেজেন্ড, যার নাম হলো কর্ণ। তো সূর্যপুত্র কর্ণ, তিনি তার পিতা সূর্যদেবের কাছ থেকে কবচ এবং কুণ্ডল পেয়েছেন। কবচ হলো একটি মানে ভেস্ট টাইপের একটি জিনিস, বা অনেকটা বলতে পারো আমাদের দেহ রক্ষাকারী একটি জামা টাইপের। এটি আমাদের ছাতি থেকে একদম তলপেট পর্যন্ত এটি বিস্তৃত, একটি গেঞ্জির মতন এটি থাকে, কিন্তু এইটি মানে লোহা তৈরি হয়, এবং এটি বিশেষত্ব হচ্ছে যে এটি আমাদের দেহ রক্ষা করতে কাজে লাগে। এবং দ্বিতীয়ত কবজের পাশাপাশি যেটি হচ্ছে কুণ্ডল। কুণ্ডল মানে হচ্ছে কানের দুল। কানের দুল আমাদের মানে যিনি লেজেন্ড ছিলেন কর্ণ, তার তার ওই অংশটাকে রক্ষা করার কাজে ব্যবহৃত করা হতো। তো এই যে কবজ, এই কবজের একটি বিশেষত্ব হচ্ছে এটি অভেদ্য ছিল, বা এটিকে কোনো অস্ত্রের দ্বারা আঘাত করা যেত না, বা এটিকে ছিঁড়ে ফেলা যেত না। তো যাই হোক, এবার হচ্ছে ধনুক।
তুনির। তুনির মানে হচ্ছে যেটা তীর রাখার জায়গা, ধনুক মানে জানো সবাই। তো ধনুক তুনির যে প্রসঙ্গ এসেছে বা কবচ কুণ্ডল, শিরস্থান ব্যাপারটাও আমি একটু বলে দিই আগে। শিরস্থান মানে হচ্ছে মাথায় পরা যে হেলমেট, আমরা যে হেলমেট পরি সেটাও এক ধরনের শিরস্থান। তো আগেকার দিনে যে সমস্ত যুদ্ধ হতো, সেই যুদ্ধতে তলোয়ার বা অন্যান্য আঘাতের থেকে মাথা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের একটি অংশ। তো সেই শরীরের অংশটিকে বাঁচানোর জন্য এই শিরস্থান টিকে ব্যবহার করা হতো। এটি লোহার তৈরি হতো আগেকার দিনে। তো এখনকার যে হেলমেট, সেই হেলমেটটিও এক ধরনের শিরস্ত্রাণ বলা চলে। তো কি বলা হচ্ছে যে কিছুই ছিল না। তো কবচ কুণ্ডল, ধনুক তুনির বা শিরস্থান, এই প্রত্যেকটি হচ্ছে যুদ্ধ করার এক একটি সরঞ্জাম। দিগ্বিজয়ে যাওয়ার জন্য আমি আগেই বললাম যে দিগ্বিজয় কিভাবে সম্ভব হয়। একজন রাজা যুদ্ধ করে আরেকজন রাজাকে হারান, তারপরই তার সাম্রাজ্যটা যে রাজা জিতে যান সেই রাজার সাম্রাজ্যভুক্ত হয়, বা সেই সাম্রাজ্যটি সেই বিজিত রাজার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে তিনি সেই রাজ্যে বিজয় হন। এভাবেই চারিদিকে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই চারিদিকে রাজ্যকে জয় করে বেড়ানোই হচ্ছে দিগ্বিজয়, অর্থাৎ চারিদিকে রাজ্যকে জয় করে বেড়ানো। তো এই রাজ্যকে জয় করে বেড়ানোর জন্য যে মানে যুদ্ধটা হবে, সেই যুদ্ধের কোন রকম সরঞ্জাম কিন্তু তার কাছে নেই, অথচ তিনি দিগ্বিজয়ে যেতে চান। তো এবার আমরা দেখবো যে তার কাছে দুটি জিনিস রয়েছে। তো সেই দুটি জিনিস কি কি? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, জিনিস বলাটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে সরঞ্জাম। তো তার কাছে আশীর্বাদী দুটি সরঞ্জাম রয়েছে। তো কি কি সরঞ্জাম আমরা একটি একটি করে দেখে নিই। এক, এই জাদু অশ্ব, অর্থাৎ তার কাছে রয়েছে একটি জাদু অশ্ব। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তো মরুপথে সেই হয় উট। তো মরুপথে বা মানে মরু যে মরুভূমি, সেই মরুভূমিতে সেই যে জাদু অশ্ব বা জাদু যে ঘোড়া রয়েছে, সেই জাদু ঘোড়াটি কিন্তু কি হয়ে যাচ্ছে? উট হয়ে যাচ্ছে। আবার আকাশ পথে পুষ্পক। পুষ্পক আমরা একটু পৌরাণিক যে রামায়ণ রয়েছে, রামায়ণে আমরা জানি যে পুষ্পক রথ রয়েছে একটা। আমরা আমরা যেমন এখন এরোপ্লেন দেখতে পাই, এই এরোপ্লেনেরই পৌরাণিক যে ধারণা, সেটি হচ্ছে একটি পুষ্পক রথ। তো এই পুষ্পক রথ হচ্ছে ধনপতি কুবেরের একটি রথ, যে রথ হচ্ছে আকাশে উড়তে পারে, এটি দুটি ডানা রয়েছে। তো পরবর্তীকালে আমরা দেখেছি যে এই পুষ্পক রথটি এই ধনপতি কুবেরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন রাজা রাবণ, অর্থাৎ লঙ্কাপতি রাবণ। তো তারপরে আবার তাকে হারিয়ে রাজা রামচন্দ্রের অধীনস্থ হয় এই পুষ্পক বিমান। তো এই পুষ্পক বিমানের মূল যে মানে কার্যকারিতা, সেই কার্যকারিতা হচ্ছে যে এটি উড়তে পারতো। তো বলা হচ্ছে যে আকাশে পুষ্পক, অর্থাৎ আকাশে অনেকটা যদি আমি মূল মানে আধুনিক ধারণা দিতে চাই, তবে সেটা হয়ে যায় উড়োজাহাজ আর কি, সেটি উড়োজাহাজ হয়ে যায়। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সিন্ধু জল মানে হলো সমুদ্রের জল। সমুদ্রের জলে সেটি সপ্তডিঙা সেজে ওঠে। সপ্তডিঙা মানে হচ্ছে 7টি ডিঙা বা ডিঙা যে নৌকো, সেই ডিঙা নৌকার সমাহার হচ্ছে সপ্তডিঙা। তো সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, অর্থাৎ সমুদ্রের জলে এটি 7টি ডিঙা সমাহার, যে একটি সুসজ্জিত একটি যে নৌকার যাত্রাপথ বা নৌকা যাত্রা হয়ে ওঠে এই সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ, অর্থাৎ তেপান্তরের যে মাঠ, তেপান্তরের মাঠে সেই আবার হয়ে যায় পক্ষীরাজ ঘোড়া, অর্থাৎ এই জাদু অশ্বই আবার পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হয়। তো এটা একটা আজব ব্যাপার যে এটা আবার কি ধরনের জাদু, যে জাদু বলে একটি সামান্য ঘোড়া হয়ে যাচ্ছে মরুপথে, কখনো সে উট হয়ে যাচ্ছে, আকাশপথে পুষ্পক বা আধুনিক ধারণায় এটাকে আমরা উড়োজাহাজ বলতে পারি। এরপর আবার যখন সিন্ধু জল অর্থাৎ সমুদ্রের জলে যখন আবার যাওয়া হচ্ছে, তখন এটি সপ্তডিঙা বা একটি মানে বড় রকমের জাহাজে পরিণত হচ্ছে। বলা যায় তেপান্তরে পক্ষীরাজ, অর্থাৎ তেপান্তরের যে মাঠ রয়েছে সেই মাঠে সে আবার পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হচ্ছে। তো এবার আমরা মূল যে এটির যে ধারণা, সেই ধারণার মধ্যে আমরা প্রবেশ করব। তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা কোন জাদু বল, এটা হচ্ছে বিশ্বাস। অর্থাৎ কবি এখানে বলছেন যে বিশ্বাস এমন একটি বস্তু বা এমন একটি জাদুকরী বস্তু, যেটি সমস্ত জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে এবং সমস্ত জায়গার যে বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তিকে কাটিয়ে দিতে পারে। কিভাবে কাটায় না, মরুপথে সেই হয়ে যায় উট। মরুপথে আমাদের যে বিশ্বাস, তাকে রিপ্রেজেন্টেড করা হচ্ছে এখানে উট হিসাবে। এরপর আমরা
দেখছি যে আকাশে তাকেই পুষ্পক বিমান সাজানো হচ্ছে, সপ্তডিঙা সাজানো হচ্ছে সিন্ধু জলে বা সমুদ্রের জলে, আবার তেপান্তরের মাঠে আবার তাকেই নাকি পক্ষীরাজ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে সরঞ্জাম, সেই সরঞ্জামটির বিষয়ে আমরা একটু কথা বলি। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। তো দ্বিতীয় তার যে সরঞ্জাম রয়েছে সেটি কি হৃদয়ের খাপে, মানে যে খাপটি রয়েছে সেটি হচ্ছে হৃদয়ের খাপ। এই হৃদয়ের খাপে তিনি কি ভরে রেখেছেন না মন্ত্রপুত অসি, অর্থাৎ যে একটি অসি শব্দের যে বাংলা অর্থ সেটি হচ্ছে একটি তলোয়ার। তো এই তলোয়ার কেমন না মন্ত্রপুত, অর্থাৎ সেটি মন্ত্র দ্বারা সেটি আবৃত রয়েছে, মন্ত্রের দ্বারা সেটি হচ্ছে সংরক্ষিত করা হয়েছে। শানিত ইস্পাত খণ্ড, শানিত মানে হচ্ছে চকচকে বা ধারালো যে ইস্পাত খণ্ড, আমরা জানি যে তলোয়ার ইস্পাত দ্বারাই তৈরি হয়। অভঙ্গুর, অর্থাৎ এর একটি এই মন্ত্রপুত যে অসি, অর্থাৎ মন্ত্র দ্বারা এই যে তলোয়ারটি রয়েছে এই তলোয়ারটিকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এই বিশেষ ক্ষমতাটি হচ্ছে যে এটি হচ্ছে অভঙ্গুর বা এটি হচ্ছে ভাঙে না, এটি কোনোভাবেই ভাঙা যাবে না। তার নাম রাখা হয়েছে ভালোবাসা, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে এই যে মন্ত্রপুত অসি যেটা ভাঙা যাচ্ছে না সেটির নাম হচ্ছে ভালোবাসা। তো এবার হচ্ছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণহরা খরজুরের দ্বীপে। তো দেখো এই দুটি যে সরঞ্জাম রয়েছে এতদূর পর্যন্ত আমরা আসার পরে আমরা এত দূরে এসে দেখতে পাচ্ছি যে কবি একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছেন। তিনি তলোয়ার নিয়ে বেরোচ্ছেন, তিনি এটি জাদু অস্ত্র রয়েছে তার কাছে, তিনি কখনো সেই জাদু অস্ত্রকে উট হতে বলছেন, আবার পুষ্পক বিমান হতে বলছেন, সপ্তডিঙা সাজিয়ে দিচ্ছেন, আবার একটি মন্ত্রপুত অসি রয়েছে তার কাছে যে ওসিটি হচ্ছে বা যে তলোয়ারটি হচ্ছে অভঙ্গুর। এত কিছু সরঞ্জাম নেওয়ার পর দিগ্বিজয়ের বেরোনোর পর তিনি হঠাৎ খরজুর বা খেজুরের দ্বীপে হঠাৎ করে তিনি কেন যেতে চাইছেন? এখানে একটা বিষয় যে তিনি কি খেজুর খেতে চাইছেন? একেবারেই নয়। তিনি খেজুরের প্রতি কোনো তার চাহিদা নেই। তো এবার আমরা মূল যে বক্তব্য সেই কবিতার মূল বক্তব্যের মধ্যে আমরা প্রবেশ করব। মূল বক্তব্যটি আমি শুরু করছি। তো এই কবিতার যে মূল বক্তব্য সেটি হচ্ছে যে কবি বলছেন যে আমি এক সাহসী রাজপুত্র। তিনি বলছেন যে রক্তে আমি রাজপুত্র, এই লাইনটায় তিনি বলছেন যে আমি এক সাহসী রাজপুত্র, জন্মগতভাবেই আমার রক্তের মধ্যে বীরত্ব রয়েছে। অর্থাৎ কবি যেহেতু একজন মেয়ে, তিনি নিজেকে একজন রাজপুত্র হিসেবে নিজেকে দেখাতে চেয়েছেন, তাই তিনি বলেছেন যে আমার রক্তে বীরত্ব রয়েছে। তো দ্বিতীয়তে তিনি বলছেন যে হলেনি বা দুঃখিনী জননী, এবং এখানে তিনি বলছেন যে তার মা হয়তো অনেক দুঃখে কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, তাও আমাকে পৃথিবী জয় করতে হবে, এই যে দিগ্বিজয়ে যেতে হবে, এই লাইনটার অর্থ হচ্ছে যে তিনি হচ্ছে পৃথিবী জয় করতে চাইছেন। তো যুদ্ধযাত্রার আগে তার মা তাকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু কিভাবে সাজাচ্ছেন দেখো, যেহেতু তিনি একজন দক্ষিণী রানী অর্থাৎ দো রানী, তো এই জন্যই তিনি হচ্ছে যে যুদ্ধের জন্য যে দরকারি কোনো অস্ত্র কিন্তু তার কাছে নেই। তার মায়ের কাছে তার রাজপুত্রকে যুদ্ধে পাঠানোর জন্য কোনো দরকারি যে অস্ত্র শস্ত্র নেই, যেমন যেগুলি এখানে বলা হয়েছে যে কবচ কুণ্ডল নেই, ধনুক নেই, তুনির নেই, শিরস্ত্রাণ নেই। আমার আগের যে ব্যাখ্যাটা আমি করলাম সেই ব্যাখ্যা থেকে তোমরা বুঝতে পারছো যে এগুলি যুদ্ধের জন্য কতটা দরকারি এক একটি বস্তু। তাও এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু তার কাছে নেই, কিন্তু তার মা তাকে আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ যে রাজপুত্র তার মা তাকে আশীর্বাদ স্বরূপ দুটি জিনিস প্রদান করেছেন। তার প্রথম জিনিসটি কি, সেটি হচ্ছে বিশ্বাস। তো কবিতায় যে প্রথম আশীর্বাদটি দেখানো হয়েছে সেটি হচ্ছে বিশ্বাস, যা যাত্রাপথের একটি প্রধান অবলম্বন হিসাবে আমাদেরকে দেখানো হয়েছে। কবির যে দিগ্বিজয়ে যাওয়ার যে যাত্রাপথ, সেখানে এটি কখনো উট হচ্ছে, কখনো এটি পুষ্পক বিমান হয়ে উঠছে, কখনো বা মানে যে সমস্ত যে রূপটি নিচ্ছে এটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ নিচ্ছে। তো এবং দ্বিতীয় যে আশীর্বাদ, তার আগে যাওয়ার আগে আমি আরেকটু আলোচনা করে দিই যে প্রত্যেকটি বাধাকে এটি কিন্তু পেরিয়ে যাওয়া যে শক্তি সেটা প্রদান করে বিশ্বাস। অর্থাৎ মানুষের মনের ভেতরে যে আত্মবিশ্বাস, তার সেটি হচ্ছে সত্যিকারের তার বাহন, যা তাকে যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করতে সাহায্য করে। অর্থাৎ বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর, এরকম একটা লাইন রয়েছে। তো এটার মাধ্যমেও বোঝানো যায় যে বিশ্বাসের উপরে ভর করে মানুষ যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মানে অবিলম্বে হারিয়ে দিতে পারে।
এবার হচ্ছে ভালোবাসা, দ্বিতীয় যে আশীর্বাদ সেটির কথাই বলা হচ্ছে। তো ভালোবাসা যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক শক্তিশালী অস্ত্র। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে হৃদয়ের খাপে ভরে রাখা হয়েছে, হৃদয়ের খাপের মধ্যে এই শক্তিশালী অস্ত্র যার নাম হচ্ছে ভালোবাসা, এটিকে রাখা হয়েছে এবং একে মন্ত্রপুত অস্থি বলা হয়েছে। এটির হচ্ছে পবিত্র এবং শক্তিশালী একটি তলোয়ার, তার সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটি মন্ত্র দ্বারা আবৃত রয়েছে, যা শানিত ইস্পাতের মতো কঠিন, অর্থাৎ স্থান দেওয়া ইস্পাতের মতো যেটি কঠিন এবং ধারালো এবং হচ্ছে ভাঙার অযোগ্য। অর্থাৎ এই যে মন্ত্রপুত অস্থি সেটি যে ভাঙা যাবে না, এটি আমি আগের আলোচনাতেই বলেছি। তো এইভাবেই কবি বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার শক্তি হচ্ছে অত্যন্ত দৃঢ় এবং এটি হচ্ছে অপরাজেয়, বা এখানে যে ওয়ার্ড ইউজ করা হয়েছে অভঙ্গুর। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, বরং তা যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে মোকাবেলা করতে সাহায্য করে, যদি সেই ভালোবাসাটি সত্যিকারের হয়। তো কবিতার এবারে আমরা একদম মূল ভাবটি আলোচনা করব, একদম যেটি মানে রস নিংড়ে নেওয়া যাকে বলে। তো রস নিংড়ে নেওয়ার পর যে আলোচনা সেটি এবার করব। কবিতায় নবনীতা দেবসেন জীবনের লড়াইকে উপস্থাপন করতে গিয়ে দেখিয়েছেন যে বাহ্যিক শক্তির চেয়ে আত্মবিশ্বাস এবং ভালোবাসার শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। অর্থাৎ বাহ্যিক যে শক্তি, যে কবচ কুণ্ডল, ধনুক, তুনির, শিরস্থান, এসবের কোনো কিছুরই দরকার নেই যদি একজনের কাছে আত্মবিশ্বাস, যার উপরে ভর করে তিনি চারিদিকে বিজয় করে বেড়াতে পারবেন, এবং তার যে অস্ত্র, অর্থাৎ তার কাছে এই ঘোড়া এবং ঘোড়া এবং অস্ত্র নিয়েই তিনি যুদ্ধ করতে পারবেন। এই দুটি যে বস্তু, ঘোড়া এবং অস্ত্র, বা এই দুটি যেটি রিপ্রেজেন্টেড করে সেটি হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসাকে দিয়েই চারিদিক হচ্ছে জয় করে বেড়ানো যাবে, এবং তার সঙ্গে তো অবশ্যই রয়েছে তার মায়ের আশীর্বাদ। এই তিনটি শক্তিকে নিয়েই কবি হচ্ছে দিগ্বিজয় করে ফেলবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে প্রত্যেকে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলে যেও না।